আজ আমরা মাধ্যমিকের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া অধ্যায় স্টার্ট করতে চলেছি। তাহলে সবাই ভালোভাবে দেখো, আমাদের সব ভিডিওগুলো ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবার বলছি যে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো প্রথমে আমাদের দেখো তড়িৎ প্রবাহ এটা মানে কি সেটা বলছি, তারপরে তার প্রত্যেকটা জানবো। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মানে কি, একটা ধরো কারেন্টের তার আছে, এটা ধরো আছে, তাহলে যখন এটার মধ্যে ইলেকট্রন একটা কণা, জানো তোমরা যে পদার্থের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3 ধরনের কণা হয়। তাহলে এই ইলেকট্রন কণা যখন এখানে চলতে শুরু করবে, মানে যেতে শুরু করবে, তখন এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এবার যে তড়িৎ প্রবাহ আসে সেটার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার সম্পর্ক, মানে তড়িতের কারণে যখন কোনো একটা এক ধরনের পদার্থ থেকে নতুন এক ধরনের পদার্থ উৎপন্ন হবে, সেটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। এবার এগুলো তোমাদের এখানে নাই, প্রথমে আসে তোমাদের দেখো যে তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বইয়ের মধ্যে সবাই দেখো, তাহলে প্রথমে আমরা ওটাই বলবো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি হয়। তাহলে দেখো, তড়িৎ বিশ্লেষ্য তার নামেই মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে তড়িৎ নিয়ে কাজ হবে। মানে একটা ধরো যে কোনো জিনিস আছে, তাহলে সেই জিনিসটা যখন তড়িৎ পরিবহন করবে, তাহলে সেটা গলিত বা দ্রবীভূত, মানে সেটা গলিত অবস্থায় থাকতে পারে বা একটা কোনো জিনিসের সঙ্গে মিশে থাকতে পারে। যখন কোনো একটা পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাহলে সেই যে পদার্থ, সেই যে জিনিসটা, সেটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ। মানে যেগুলোর মধ্যে তড়িৎ পরিবহন হবে সেগুলোকে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যেগুলোর মধ্যে তড়িৎ সঞ্চালন হবে না, যেমন ধরো আমি বলছি জল, তাহলে সেই যে পদার্থ যেগুলোর মধ্যে তড়িৎ পরিবহন হবে না, সেগুলোকে বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলা হয়? যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ সঞ্চালন করে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, লিখো, যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ সঞ্চালন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন আমি 3টে উদাহরণ দিচ্ছি, দেখো, একটা অ্যাসিড হয়ে গেল H2SO4, এটা একটা অ্যাসিড, তাহলে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে এটাতে তড়িৎ যেতে পারে। তারপর আমি একটা ক্ষার, ধরো এটা ধরছি NaOH, এটা একটা ক্ষারীয় পদার্থ, ক্ষার। ঠিক আছে, আর একটা লবণ ধরো লিখছি আমরা NaCl। তাহলে এই যে 3টে পদার্থ, এগুলোকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কেন বলা হবে? কারণ এগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ সঞ্চালন করতে পারে, তার জন্য এদেরকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার দেখো, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, সেটার এবার আমরা ভাগ জানবো। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভাগ, সেটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তোমরা এইভাবে লিখো, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর একটাকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 2 প্রকারের হয়, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে সেগুলো আমরা বলছি, ভালোভাবে দেখো। দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে যখন কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে তড়িৎ পরিবহন করবে না, মানে সেটা আংশিক রূপে আয়নে বিয়োজিত হবে, মানে সেটা সম্পূর্ণ কারেন্ট পাঠাবে না, তখন সেটাকে বলা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন দেখো, এই যে আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই যেটা আছে, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কারণ এটা যখন আমরা ধরো জলের মধ্যে বা কোনো একটা জিনিসের মধ্যে দিলাম, তাহলে সেটার মধ্যে সম্পূর্ণ তড়িৎ পরিবহন হবে না, মানে কম পরিমাণে তড়িৎ পরিবহন হবে। তাহলে যখন সম্পূর্ণ তড়িৎ পরিবহন হবে না, কম হবে, তখন সেটাকে আমরা বলবো কি, দেখো, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে কাকে বলে তোমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লিখবা, লিখো, যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আংশিক রূপে আয়নে বিয়োজিত হয়, তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন
দেখো এই যে CH3C এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা একটা কি বললাম, এটা একটা মৃদু অ্যাসিড, মানে এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকারের হয়। তাহলে এবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যে সকল তড়িৎ বিশ্লেষ্য সম্পূর্ণরূপে আয়নে বিজিত হয়, অর্থাৎ সম্পূর্ণ তড়িৎ সঞ্চালন করে। মানে ধরো আমরা যতটা পরিমাণে কারেন্ট দিলাম ততটাই পরিমাণে সঞ্চালন হয়ে গেল, মানে বেশি পরিমাণে সঞ্চালন হলো, সেটাকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ধর আমি বলছি নাইট্রিক অ্যাসিড HNO3, সেই নাইট্রিক অ্যাসিডটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সালফিউরিক অ্যাসিড যে মেন অ্যাসিডগুলো আছে সেগুলো হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, লিখো তোমরা যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো যে সকল অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন দেখো আমি বললাম HNO3, তারপরে আছে ধরো HCl। তাহলে এই যে অ্যাসিডগুলো HNO3 নাইট্রিক অ্যাসিড, আর HClটা কি অ্যাসিড, এটা হয়ে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যে অ্যাসিড সেগুলোকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এবার দেখো যদি পরীক্ষায় তোমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ডিফারেন্স পার্থক্য আসে, তাহলে কি কি হবে, প্রথমে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, অর্থাৎ আংশিকরূপে বিয়োজিত হয়, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আয়ন সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কম তড়িৎ প্রবাহ হয়, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে বেশি তড়িৎ প্রবাহ হয়। এবং উদাহরণ কি হবে, মৃদুর ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিড আর ওটার ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড। তাহলে এগুলো একটা ডিফারেন্স মনে রাখো। ঠিক আছে, এবার দেখো তোমরা যারা ভিডিওটি লাইক করোনি, এদিকে একটা লাইকের বাটন আছে, তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এবার আমরা নেক্সট জানবো, দেখো যে বললাম আমি তড়িৎ প্রবাহ হয়, তো সেটাই এবার আমরা জানবো, মানে কিভাবে তড়িৎ প্রবাহ হয়, সেটাকে বলা হয় আয়নাইজেশন। ঠিক আছে, তাহলে এবার সেটা আমরা জানবো। মানে আমি বলছি যে তড়িৎ প্রবাহ হয়, তো কিভাবে সেই তড়িৎ প্রবাহটা হয় একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, সেটা। ঠিক আছে, তার আগে দেখো তীব্র তড়িৎ অবিশ্লেষ্য, মানে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে সেটা বলা হয়নি, তো জাস্ট আমি বলছি, তোমরা লিখে নাও। ঠিক আছে, মানে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলা হয়। ঠিক আছে, এবার তড়িৎ অবিশ্লেষ্য মানে কি আমি বললাম, দেখো যেগুলোর মধ্যে কি হবে না, তড়িৎ সঞ্চালন হবে না, মানে যেগুলোর মধ্যে আয়নে বিয়োজিত হবে না, দিয়ে তড়িৎ সঞ্চালন হবে না। তাহলে তোমরা লিখো যে সকল পদার্থ তড়িৎ বিয়োজন করে না, অর্থাৎ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ সঞ্চালন করে না, তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। ঠিক আছে, যেমন ধরো লিখলাম আমি গ্লুকোজ, এটা আসতে পারে, তাছাড়া আরো অনেক হতে পারে। তাহলে আয়নাইজেশন মানে কি হবে, দেখো যখন একটা কোনো পদার্থ ধরো এইভাবে আসে, দিয়ে সেটার মধ্যে আমরা দিয়ে দিলাম গলিত বা দ্রবীভূত অবস্থায়, সেটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ধরো এখানে NaCl মানে লবণটাই দিলাম। তাহলে এবার এটার মধ্যে লবণটা Na+ এবং Cl- এভাবে ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে যখন দুটো আয়নের মধ্যে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ভেঙে যাবে, এবার ধরো এটার মধ্যে কোনো একটা কারেন্টের আমরা কিছু দিয়ে দিলাম, কারেন্টের তার দিয়ে দিলাম। এবার সেই কারেন্টের তারের মধ্যে যেন ইলেকট্রন যখন যাবে, তখন সেটার মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর দ্বারা সেই ইলেকট্রনটা সঞ্চালন হতে পারবে। তার মানে এই ইলেকট্রনের কারণে ইলেকট্রনগুলো আয়নের প্রভাবে সেগুলোর মধ্যে সঞ্চালন হবে, দিয়ে আয়নের দ্বারা ইলেকট্রনগুলো দেখো যেতে শুরু করবে, দিয়ে সেখানে তড়িৎ প্রবাহ হবে। তাহলে আয়নাইজেশন মানে যেটা বলছিলাম, যে তড়িৎ পরিবহন কিভাবে হয়, যখন কোনো পদার্থের মধ্যে
আয়ন সৃষ্টি হয় সেগুলো দ্বারা ইলেকট্রন আয়নের মাধ্যমে সঞ্চালন হয় দিয়ে তড়িৎ প্রবাহ ঘটায়। মানে আমরা বলছিলাম যে ইলেকট্রন যখন যায় তখন তড়িৎ প্রবাহ হয়, তাহলে সেইভাবে দেখো এই আয়নের দ্বারা তড়িৎ পরিবহনটা হয়। এই যে ঘটনা সেটা আয়নাইজেশন বলা হয়। ঠিক আছে, মানে যখন আয়নিত সম্পূর্ণ বা আংশিকরূপে আয়নে বিলীত হয়ে যাবে সেই ঘটনা, মানে যখন আয়নে ভেঙে যাবে সেটাকে আয়নাইজেশন বলা হবে। আর এইভাবে তড়িৎ পরিবহনটা হয়। ঠিক আছে, তাহলে আয়নাইজেশন কাকে বলে লিখো। কোনো পদার্থ লিখো সম্পূর্ণরূপে বা আংশিক রূপে আয়নে বিয়োজিত হওয়াকে আয়নাইজেশন বলে। তাহলে এটা আয়নাইজেশন বলা হয়। এবারে আয়নাইজেশন যখন হয় বললাম সেটার কারণেই তড়িৎ পরিবহনটা হয়। মানে যদি আয়নাইজেশন যদি না হয় তাহলে সেখানে তড়িৎ পরিবহন হবে না। ঠিক আছে, এবার আমরা যখন জানবো, দেখো নেক্সট তোমাদের লেখা আছে তড়িৎ বিশ্লেষণ। এগুলো বইয়ে দেখো পরপর লেখা আছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ সেটা এবার তোমরা হেডিং দাও, সেটা আমি বলছি তোমরা দেখো। তড়িৎ বিশ্লেষণ মানে কি হবে দেখো, তড়িতের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া হবে, যেটা আমাদের চ্যাপ্টারে আছে। মানে ধরো এটা একটা কোনো জিনিস আছে, তাহলে এবার এটার মধ্যে ধরো আমরা কোনো একটা কিছু দিয়ে দিলাম, তাহলে এবার এখানে আমাদের দেখো এভাবে দুটো জিনিস আমরা ড্র করব, দিয়ে একটাকে প্লাস, এইভাবে প্লাস দিয়ে দিব, সেই প্লাস যেটা আছে সেটাকে অ্যানোড বলা হবে, আর একটা মাইনাসটাকে ক্যাথোড বলা হবে। দেখো এইভাবে আমরা একটা ব্যাটারি এটা যুক্ত করলাম। এই সেটআপটা আমাদের বারবার প্রয়োজন হবে। এবার দেখো যখন এইভাবে আমরা প্লাস আর মাইনাস দিয়ে দিলাম, তাহলে যে প্লাস আছে সেটা বললাম অ্যানোড, প্লাসটাকে কি বলা হয় অ্যানোড। এবার এই অ্যানোড ক্যাথোড এগুলো কি, এগুলোকে বলা হয় তড়িৎদ্বার। হ্যাঁ, এবার তড়িৎদ্বার কি সব কিছু আমি ডিটেলসে একটা করে বলছি। দেখো প্রথমে এই যে জিনিসটা আছে এটার কাজ কি, দেখো এটার সাহায্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ মানে যখন কোনো একটা জিনিস আছে ধরো, তাহলে সেই জিনিস থেকে একটা নতুন জিনিস তৈরি করা হবে। যেমন ধরো লবণ থেকে আমরা সোডিয়াম ধাতু তৈরি করব, বা জল থেকে হাইড্রোজেন গ্যাস। তাহলে এই যে জিনিসগুলো যখন একটা জিনিস থেকে নতুন একটা জিনিস তৈরি করব, তাহলে সেটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ। এবার সেটা করার জন্য এগুলো প্রয়োজন হবে, তো সেটাই বলছি। দেখো প্রথমে আমাদের যে জিনিসটা আনতে হবে সেটা হবে তড়িৎদ্বার। হ্যাঁ, তড়িৎদ্বার মানে এগুলোর সঙ্গে একটা করে বলছি। দেখো তড়িৎদ্বার মানে কি, এখানে যে তড়িতের উৎস থাকবে সেই তড়িৎ উৎসের সঙ্গে যে মানে যে প্লাস এবং মাইনাস যে কি বলবো তড়িৎ প্রবাহ গুলো যুক্ত থাকবে, মানে তড়িতের পরিবাহী যেগুলো যুক্ত থাকবে সেগুলোকে তড়িৎদ্বার বলা হবে। ঠিক আছে, এবার এই যে তড়িৎদ্বার আছে জানো তোমরা তড়িৎদ্বারটা কয় প্রকারের হয়, তড়িৎদ্বারটা দেখো দুই প্রকার হয়। একটাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার, আর আরেকটাকে কি বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। ঠিক আছে, এবার দেখো ক্যাথোড তড়িৎদ্বার কাকে বলে, যখন তড়িৎ উৎসের সঙ্গে যে তড়িৎদ্বারটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, মানে যেটা মাইনাসের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে বলা হবে ক্যাথোড তড়িৎদ্বার, এবং তড়িৎ উৎসের সঙ্গে যেটা ধনাত্মকের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে বলা হবে অ্যানোড তড়িৎদ্বার। আমি একটা লিখে দিচ্ছি, তোমরা বাকি লিখবা। ক্যাথোডটা আমি লিখে দিচ্ছি, দেখো তড়িৎ উৎসের ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাদের ক্যাথোড বলে। ঠিক আছে, এটা হয়ে গেল ক্যাথোড। এবার অ্যানোডটা তোমরা এখান থেকে বানিয়ে লিখতে পারবা। তো আমি বলছি, দেখো তড়িৎ উৎসের সঙ্গে ধনাত্মক প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে অ্যানোড বলা হয়। এটা তোমরা ক্যাথোড এবং অ্যানোডটা লিখে নাও, তাহলে তড়িৎদ্বার সম্পর্কে আমাদের জানা হলো। এবার দেখো যখন এখানে কারেন্টের প্রবাহ দেওয়া হবে, মানে যখন দেওয়া হবে, তাহলে এটার মধ্যে যে জিনিসগুলো থাকবে, হ্যাঁ ধরো আমি লিখছি এখানে
KCl দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এবার এই যে KCl আছে সেটা ভেঙে যাবে, তোমরা জানো K প্লাসে ভাঙবে এবং Cl মাইনাসে। তাহলে এই যখন K প্লাস আর Cl মাইনাস, এই যে প্লাস আছে সেটা মাইনাসের দিকে যাবে এবং মাইনাসটা প্লাসের দিকে যাবে, কারণ আমরা জানি যে মাইনাসে প্লাসের মধ্যে আকর্ষণ হয় এবং প্লাসে এবং মাইনাসের মধ্যে আকর্ষণ হয়, সেই আকর্ষণের কারণে এমনটা যাবে। এবার দেখো যখন এই আয়নগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে তখন সেখানে একটা প্রক্রিয়া ঘটবে, দিয়ে সেখান থেকে তড়িৎ বিশ্লেষণ আমরা জানতে পারবো। কি প্রক্রিয়া ঘটবে দেখো, এখানে ধরো এই যে কে আছে, কে প্লাস, হ্যাঁ এই প্লাসের মধ্যে ইলেকট্রন কম আছে, ইলেকট্রন কম, তাহলে এখানে ইলেকট্রনগুলো যুক্ত হয়ে যাবে। প্লাস মানে ইলেকট্রন কম, কারণ প্লাস মানে মাইনাসটা কম, মাইনাস মানে ইলেকট্রন, ইলেকট্রন কম। তাহলে এবার ইলেকট্রন যখন যুক্ত হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এখানে পটাশিয়াম কে। তাহলে এই যে পটাশিয়াম মানে এটা একটা ধাতু তৈরি হলো, জানো তোমরা। তাহলে দেখো আমরা KCl, প্রথমে ছিল KCl, তাহলে KCl থেকে আমরা কি একটা পটাশিয়াম ধাতু পেয়ে গেলাম। আর যে ক্লোরিন আছে, ক্লোরিনের মধ্যে ইলেকট্রন কি আছে, এখানে বেশি আছে, ইলেকট্রন মাইনাস হয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে Cl। তাহলে এটা ক্লোরিনটা একটা কি গ্যাস, হ্যাঁ এভাবে। তাহলে দেখো আমরা প্রথমে যে পটাশিয়াম ক্লোরাইড KClটা আছে সেখান থেকে পটাশিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস দুটো আলাদা আলাদা জিনিস পাওয়া গেল। তাহলে যখন এক ধরনের কোনো একটা পদার্থ থেকে নতুন এক ধরনের জিনিস পাওয়া যাবে, সেই যে প্রক্রিয়া সেটাকেই বলা হবে তার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে এটা বোঝা গেল যে একটা জিনিস থেকে নতুন জিনিসটা হলো, তাহলে এই যে প্রক্রিয়া সেটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বলা হবে। আর এই যে সম্পূর্ণ জিনিস দেখো, এই পুরোটা জিনিস যেখানে করা হলো, মানে এই যে ক্যাথোড অ্যানোড তারপরে এগুলো, এটাকে বলা হবে ভোল্টা মিটার। হ্যাঁ ভোল্টা মিটার, এটা একটা যন্ত্রের নাম যেটাকে ভোল্টা মিটার বলা হয়। ঠিক আছে, এবার দেখো ভোল্ট মিটার বলে আর একটা তড়িৎ, যে তড়িৎ চ্যাপ্টারে ছিল চলো তড়িৎ, তো ভোল্ট মিটার আলাদা আর ভোল্টা মিটার আলাদা। ঠিক আছে, তাহলে এবার এটা তোমরা মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষণ মানে আর কি বললাম ওটা। তাহলে আমি দুটো লিখে দিচ্ছি, ঠিক আছে, ওইটা আগে লিখে দেই যে ভোল্টা মিটার। দেখো ভোল্টা মিটার কাকে বলে বা কি, যে যন্ত্রে, লিখো তোমরা, যে যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাকে ভোল্টামিটার বলে। আচ্ছা, এবার যে ভোল্টামিটার সেটা হলো এবার জানবো আমরা। দেখো যে ভোল্টামিটারের পরে বলছিলাম তড়িৎ বিশ্লেষণ, তো সেটা তোমরা লিখে নাও যে তড়িৎ বিশ্লেষণ। এবার এই যে তড়িৎ বিশ্লেষণ সেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, তোমরা মনে রাখবা। লেখো গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্বারা কোনো পদার্থের তড়িৎ বিয়োজনের মাধ্যমে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। এবার তোমরা ডিসক্রিপশনে গিয়ে দেখো একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবা, মানে তোমাদের আর কোনো কিছু খুঁজতে হবে না। তো সেই লিঙ্কে ক্লিক করে সেই প্লেলিস্টটা তোমরা সেভ করে নাও, যে নিচে ইউটিউবে যেখানে লেখা আছে সেখানে সেটা পেয়ে যাবা, তোমাদের আর খুঁজতে হবে না, সেটা অবশ্যই সেভ করো। এবার একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তোমরা নাম লেখো কমেন্টের মধ্যে, যে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম তোমরা কমেন্টের মধ্যে বলো। এবং দেখো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও, কারণ আমি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সব কিছু সায়েন্সের পড়াবো, অবশ্যই অনেকটাই তোমাদের ভালো হবে। তোমরা সব ভিডিও এখানে পেয়ে যাবা, সেই প্লেলিস্ট যেটা ডিসক্রিপশনে আছে বললাম সেটা সেভ করে নাও। আবার পরে ক্লাসে দেখা হবে, তোমরা এটা কমেন্টের মধ্যে বলো একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম।